আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফাহমিদা সালাম। দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করে রাখার উদ্দেশ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত বলে জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে জামায়াত। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের এই আলোচনা সভা। বক্তারা পিআর পদ্ধতি চালু হলে দেশে কি পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে আলোচনা করেন। পরবর্তী একটা সংসদ আসার আগে আপনি তো এই পদ্ধতিতে নির্বাচন চাওয়া মানে হলো আপনি সেই ফ্যাসিস্টদের মতোই কথা বলছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পিআর পদ্ধতি চালু হলে আবারও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পাবে। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে, শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে। এখানে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ব্যক্তি স্বৈরতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে। তারা যেভাবে চাইবে, যাকে চাইবে সেই এমপি হবে, জনগণ যাকে চাইবে সেই এমপি হবে না। জনগণ শুধু ভোট দিতে পারবে না। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে দেশীয় বিদেশি যত ষড়যন্ত্র আছে সেটিকে মোকাবেলা করার জন্য দল যেমন প্রস্তুত, অন্যদিকে কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে। ইসলামপন্থী একটি রাজনৈতিক দল প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে এক হয়ে তারা কাজ করে। এখন আবার তারা স্বরূপে সমূর্তিতে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঘটলে গণতন্ত্রকামী মানুষের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন রিজভী। তাদের সাথে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন, তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি? রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। রাজনৈতিক দল অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন জামাতের আমির। একথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে রাজধানী মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট জো পিয়ং জিয়ান সহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল আরও বলেন, বাংলাদেশ চীন ঘনিষ্ঠ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তুলতে চায়। দুদেশের সম্পর্ক আরও গভীর করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বিশ্ব পরিস্থিতি, গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল সিকিউরিটি, নানান কনটেক্সটে এইসব আলোচনা উঠে এসেছে। আমির জামাত সেটা এখানে অভিহিত করেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা কীভাবে একটি নতুন ভবিষ্যৎ, একটি নতুন বাংলাদেশ গড়তে পারি। দুদেশের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ, সম্প্রীতিপূর্ণ আলোচনা তিনি প্রতিনিধি দলের সামনে তুলে ধরেছেন। সংসদ সদস্যদের অসাংবিধানিক চর্চা ও ক্ষমতা কুক্ষিগত করার ফলে শক্তিশালী হয়নি স্থানীয় সরকার ব্যবস্থা। ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে রাজধানীতে। এমন চলতে থাকলে টেকসই উন্নয়নের পরের ধাপে যাওয়া সম্ভব নয়। গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত আলোচনায় তাই সংসদ সদস্যদের দৌরাত্ম্য কমানোর তাগিদ দিলেন বক্তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান PRI এর বিকেন্দ্রীকরণ এবং উন্নয়ন বিষয়ক গোল টেবিল আলোচনা। এতে বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বের কথা তুলে ধরেন। ইন্দোনেশিয়া, জাপান সহ পূর্ব এশিয়ার দেশগুলোতে স্থানীয় সরকার ব্যবস্থা বেশ শক্তিশালী, কিন্তু বাংলাদেশে সব ক্ষমতা কেন্দ্রীভূত রাজধানী ঢাকায়। অর্থনীতিবিদরা বলছেন, ক্ষমতা কেন্দ্রীভূত হলে নগরায়ন বিস্তৃত হয় না, বাড়ে না উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধি। টেকসই উন্নয়ন সম্ভব না বিকেন্দ্রীকরণ ছাড়া। কারণ হচ্ছে যে স্থানীয় পর্যায়ে যদি দায়বদ্ধতা না থাকে
তাহলে পরে কিন্তু সাধারণ মানুষের উপকার আসবে না। বিশেষজ্ঞদের মতে জেলা উপজেলা পরিষদকে হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে, আর সংসদে যারাই গেছেন তাদের আয় আকাশমুখী হয়েছে। আমাদের আইন প্রণেতারা যে আইন ভঙ্গকারী, ওই যে আপনারা কেউ কেউ জমিদার বলেছেন, এবং এগুলো সম্পূর্ণভাবে সংবিধানের লঙ্ঘন করে করা হচ্ছে। 2001 সালের সরকার জেলাতে আছে একটা কি বলে, ওই যে আইয়ুব খানের মতো ওই ধরনের একটা ইনডাইরেক্ট ইলেকশন, ওটার ভোটার হলো ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানরা এরা, হ্যাঁ, এবং এভরি সিঙ্গেল ওয়ান গট পেইড, অলমোস্ট এভরি সিঙ্গেল ওয়ান, 2-1 জন হয়তো বাদ আছে। তারা যদি পাওয়ারটাকে যদি লোকাল গভর্নমেন্টকে না দেন, ইলেক্টেড লোক এনে ক্ষমতা থাকবে এমপি সাহেবের অথবা তার দালালের, ওখানে এজেন্ট বলা আছে, এটাতে হবে না। অর্থনীতিবিদদের মতে দেশের সম্পদ ঢাকার বাইরে ছড়িয়ে দিতে হবে, এতে কর্মসংস্থান ও উন্নয়ন ত্বরান্বিত হবে। যেখানে সমস্যা সেখানে সমাধান করতে হবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে খেলোয়াড়দের ফাউল করার নিয়ত থেকে বিরত থাকতে হবে। ইসিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দলীয় প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির হুঁশিয়ারিকে হুমকি বলে মনে করছে না কমিশন। চুলচেরা বিশ্লেষণ করেই রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হবে বলে জানান তিনি। আতিকা রহমানের রিপোর্ট। কানাডা সফর ও সমসাময়িক বিষয় নিয়ে আগারগাঁও নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলন করলেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, নির্বাচনের সময় রাজনীতিবিদ ও প্রার্থীদের ওপর নজরদারি করবে কমিশন, তবে খেলোয়াড়রা ফাউল কম করলে নির্বাচন ভালো হবে। ফাউল যাতে না করতে পারেন, এবং আমি বিশ্বাস করি ইলেকশনের মাঠে যারা খেলবেন তারা সব ফাউল করার নিয়তে নামবেন না, তারা একটা সুন্দর নির্বাচনের নিয়তেই নামবেন। কারণ এটা বিশাল একটা বিপ্লবের মধ্যে দিয়ে আমরা কিন্তু এই অবস্থায় আছি, এটা ক্রান্তি লগ্নে আছি। সিইসি আরও বলেন, অনেক দলের বিরুদ্ধে অভিযোগ আসছে, তাই যাচাই বাছাই করে দল নিবন্ধন চূড়ান্ত করতে সময় লাগছে। বলা যাচ্ছে না এই কারণে যে আমরা আরো এডিশনাল ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হচ্ছে, এগুলো যখন চূড়ান্ত হবে তখন হয়তো বলা যাবে, এখন বলা যাবে না। আমার নিজস্ব বিভিন্ন পদ্ধতি আছে, সেটার উপর আমার গোয়েন্দা সংস্থার উপর নির্ভর করে কোনো কাজ করছি না। এনসিপির হুঁশিয়ারিকে বড় সমস্যা মনে করছেন না সিইসি, বললেন কেন শাপলা দেয়া হবে না তার ব্যাখ্যা দিবে না কমিশন। কমিশনের সবাই এটা আলোচনা করব, ওনাদের চিঠি নিয়ে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত আমরা নিব। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল আপনারা জানেন, তারা একটা চিঠি দিয়েছে, এই চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো অসুবিধা দেখি না। এই চিঠি দেওয়ার মধ্যে তারা দিতেই পারে, যে কোনো নাগরিক তো চিঠি দিতে পারে, আর রাজনৈতিক দল তো পারেই। সিইসি আরও বলেন, প্রবাসী ভোটার কার্যক্রমে আশাবাদী তিনি, পুরোপুরি না হলেও অনেকখানি সফল হবে ইসি। আতিকা রহমান, RTV, ঢাকা। আইনগত বাধা না থাকলেও নানামুখী চাপের কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলার প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন। মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সঙ্গে সমন্বয় সভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গে সার্জিস বলেন, যাদের নেতৃত্বে অভ্যুত্থান ঘটেছে সরকার তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ছাত্রদের যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে আপনি সফরে যাবেন, আপনার ওই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে যাওয়া দরকার ছিল, আপনি নেন না। এটা আপনার গাফিলতি, এটা আপনার সীমাবদ্ধতা, এই ব্যর্থতার দায় আপনার স্বীকার করতে হবে। কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বৃহস্পতিবার এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। জানা যায়, বাংলাদেশ সময় সকাল 11টায় এয়ারপোর্টের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা করেন আক্তার হোসেন। এ মামলায় আরও দুজনের নাম উল্লেখ করে 15 থেকে 20 জন অজ্ঞাতনামার নাম দেখানো হয়। হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে, এবং সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তিনি প্রিসেক্টে এসে মামলা দায়ের করার জন্য আমাদেরকে পরামর্শ দেন। তার প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানায় পুলিশের রয়েছে সেখানে এসেছি, এবং যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল, ডেথ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি।
1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরে শুধু দিনের বেলা প্রতিদিন 2000 পর্যটক ভ্রমণ আর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতে অবস্থান করতে পারবেন। সচিবালয়ে তিনি একথা বলেন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের যাতায়াত সীমিতকরণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল পরিবেশ কর্মীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 9 মাসের জন্য সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। ফলে জনশূন্য জীববৈচিত্র্যপূর্ণ দ্বীপটি ফিরে পেয়েছে নতুন প্রাণ। প্রবালে জন্ম নিয়েছে সামুদ্রিক উদ্ভিদ। এমন পরিবেশ ধরে রাখতে নির্দিষ্ট সময়ের জন্য পর্যটকদের 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিন খুলে দেওয়ার কথা জানান বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন কার্যক্রমের মাধ্যমে ক্ষমতায়িত করা এবং জনপ্রিয় পর্যটন গন্তব্যে অতি পর্যটনের বিপুল প্রভাব হ্রাস করার লক্ষ্যে কমিউনিটি অংশগ্রহণমূলক পর্যটন সংক্রান্ত একটি গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব বলেন, প্রতিদিন 2000 পর্যটক নিবন্ধন করে যেতে পারবেন। আর যেহেতু এটা আমাদের ইউএন ট্যুরিজমের একটা হেরিটেজ জায়গা, আমাদের প্রবাল সবকিছু সংরক্ষণের জন্য আমরা 1 নভেম্বর থেকে আশা করছি খুলব সীমিত, যেটা আমাদের 2000 করে প্রতিদিন যাবে। এবং এই বিষয়ে একটা সফটওয়্যার আমরা অলরেডি তৈরি করেছি। এই সফটওয়্যার এখন ইন্টিগ্রেশন করে জাহাজ শিল্পের সাথে ইন্টিগ্রেশনের কাজটা চলমান আছে। প্রথমে ডে ট্যুরটা শুরু হবে, তারপরে শেষের 2 মাস থাকতে পারবে রাতে, তবে সংখ্যাটা 2000ই হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 3rd টার্মিনাল কবে চালু হচ্ছে এমন প্রশ্নে উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, এখনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ হয়নি। যে শুধু আমাদের যাত্রী পরিবহনের সেবার উন্নতিকরণ তাও না, এখানে আমাদের একটা অর্থনৈতিক স্বার্থও জড়িত। সেই অর্থনৈতিক স্বার্থে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাব থেকে সকলেই আমরা একত্রে চেষ্টা করছি যত দ্রুত করা যায়। দুঃখজনকভাবে আপনারা যে সুনির্দিষ্ট একটি তারিখ চাচ্ছেন আমাদের কাছে, এটা আমাদের কাছে এই মুহূর্তে উপস্থিত নাই। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর তার সরকার। স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ক্লাব দে মাদ্রিদের প্রেসিডেন্ট দানিলো তুর্কের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধে সংস্কার করা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জায়েদ রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে ক্লাব দে মাদ্রিদের প্রেসিডেন্ট ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্কের সাক্ষাতে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া। অন্যদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। সে সময় তিনি আশা প্রকাশ করেন, দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়গুলো নিয়ে একটি জুলাই সনদ সই করবে। পরে কসোভোর প্রেসিডেন্ট ভোজোসা ওসমানের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিকে অগ্রসর সংস্কার, স্থিতিস্থাপকতা এবং প্রবৃদ্ধি শীর্ষক ইউএস বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাহিদ রহমান, RTV। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় 8টি অভিযোগ এনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক এনুর বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। 29 সেপ্টেম্বর এই মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। একই আদালতে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনার মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চানখারপুল এলাকায় মানবতাবিরোধী অপরাধের ঘটনায়ও 17তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। করা হয়েছে, তার একজন সাক্ষীর জবানবন্দি চানখারপুল এলাকায় যারা ঘটনার প্রত্যক্ষদর্শী, যারা ভিকটিম এবং যারা সেখানে উপস্থিত থেকে গুলিবর্ষণ হতে দেখেছেন, তাদের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে 17তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হল। আগামী 5ই অক্টোবর এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য
দিন নির্ধারণ করা হয়েছে। শেখ হাসিনার ভাষায় রণক্ষেত্রের সহযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগে ফরমাল চার্জ আমরা দাখিল করেছি। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী 29 তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট, যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে, তাকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছে। এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ফাইনালে যাওয়ার জন্য ম্যাচটিতে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে এই ম্যাচেও শঙ্কা রয়েছে লিটন দাসকে দলে পাওয়া নিয়ে। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। ভারতের সঙ্গে ম্যাচ হারের 20 ঘন্টার মাথায় আবারও মাঠে নামছে বাংলাদেশ। ক্লান্তি নিয়েই ফাইনালের লক্ষ্যে লড়াইয়ে নামবে টাইগাররা। সুপার 4-এর ম্যাচে ভারতের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। তবে হতাশা নয়, ম্যাচটি থেকে শিক্ষা নিতে চান জাকের আলী। অঘোষিত সেমিফাইনাল হওয়ায় বাড়তি চাপ থাকার কথা টাইগারদের। তবে ভারপ্রাপ্ত এই অধিনায়কের মতে পাকিস্তানও থাকবে একই চাপে, যেখানে বাংলাদেশ সাহসী ক্রিকেটটাই খেলবে। আমরা যখন শ্রীলঙ্কার সাথে হারলাম তখনও আমি বললাম যে আমরা স্টিল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসছি, তো ওদের জন্য যা আমাদের জন্য তা, আমরা ওই রকম ব্রেভনেস নিয়ে খেলবো ইনশাল্লাহ, এবং ফাইনালে ওঠার জন্যই, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। ভারতের বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ। লিটন ইনজুরির কারণে ছিটকে যান, ফেরেন পারভেজ ইমন, সাইফুদ্দিনরা। ফলে পাকিস্তান ম্যাচে দলের কম্বিনেশন নিয়েও টিম ম্যানেজমেন্টের থাকছে বাড়তি নজর। ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে। এদিকে শঙ্কা বাড়াচ্ছেন লিটন, এই ম্যাচেও অধিনায়ককে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করবে দল। উনি রিকভারিতে আছেন, তো অবশ্যই আমরা ম্যাচ পর্যন্ত আমরা ওনার জন্য অপেক্ষা করব। যেটা বললেন যে যেহেতু একটু ইনজুরি আছে, তো অবশ্যই উনি শেষ পর্যন্ত চেষ্টা করবে। টি-20তে পাকিস্তানের বিপক্ষে 20 পরাজয়ের বিপরীতে বাংলাদেশের জয় কেবল 5টি। সবশেষ সিরিজে 2-1 ব্যবধানে জেতে টাইগাররা। এছাড়া চলতি বছরে দলটির কাছে হোয়াইট ওয়াশের স্মৃতিও আছে টাইগারদের। রাফি আমিন, RTV। কৃষি জমি রক্ষায় সুরক্ষা আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 3 ও 2 ফসলি জমিতে কিছুই স্থাপন করা যাবে না। সকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের 1 বছরের সার্বিক অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। জানান, সারের ডিলারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হবে। সার উৎপাদনে জ্বালানি খরচ বাড়লেও মূল্য বৃদ্ধি হবে না। কৃষি উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে রেখে যাওয়া বকেয়া পরিশোধ করে সার আমদানি করা হচ্ছে। তার ভিতরেই আমরা এই মিটিংটা করে আমরা চূড়ান্ত অনুমোদনটা দিয়ে দিব। এখানে আমরা এই সারের ডিলার ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা পরিবর্তন আনবো। এটার ক্ষেত্রে আমরা নিয়ম করতে দিচ্ছি যে এটা জোনিং করা হচ্ছে, কোন জায়গায় 3 ফসল হয়, কোন জায়গায় 2 ফসল হয় এবং কোন জায়গায় 1 ফসল হয়। 3 ফসল এবং 2 ফসল এলাকায় কোনো অবস্থায় কোনো ধরনের কনস্ট্রাকশন করা যাবে না। শারদীয় দুর্গাপূজায় কোনো দল বা গোষ্ঠী অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করে তা দমন করবে। অপরাধীরা যে দলেরই হোক না কেন, তাদের কোনো ছাড় দেয়া হবে না। সকালে রাজধানীর কাবাডি স্টেডিয়াম ক্যাম্পে পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির সাথে ঢাকা মহানগর পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যদের সম্মানিত সভায় কথা বলেন বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের 50 ব্যাচ মেকানাইজের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। এসব মন্দিরের চারপাশে সব আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার কথা বলেন তিনি। প্রত্যেকটা পূজা মণ্ডপে আপনারা নিজস্ব ভলেন্টিয়ার গ্রুপ পূজা কমিটি গঠন করবেন। মন্দিরের ভেতরে কিংবা পূজায় যেখানে হবে সেখানে সার্বিক যে নিয়ম শৃঙ্খলা, এটা দেখভাল করার দায়িত্ব আপনারা যারা পূজা কমিটি আছেন আপনাদের। ভক্ত অনুকূল যারা আসবেন এমনভাবে একটা সার্কিট করবেন যাতে তারা তাদের প্রার্থনা শেষ করে একদিক দিয়ে আসতে পারে, অন্যদিকে যেতে পারে। দুর্গাপূজার সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম। বিকেলে পুরান ঢাকার বাংলা বাজারের সার্বজনীন পূজা মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। বলেন, দুর্গাপূজার প্রস্তুতিকালে ছোটখাটো ঘটনা ঘটে থাকে, যা সংবাদ পাওয়ার মাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতীত আওয়ামী লীগের কর্মীরা বিশৃঙ্খলা করতে পারে সে আশঙ্কা মাথায় রেখে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
থ্যাংক ইউ। তো আমরা এই আশঙ্কাটা মাথায় রেখেছি এবং সেই জন্য আমরা আসলে আগের থেকে আমরা চেষ্টা করছি যে এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য ইন্টেলিজেন্স ওয়ার্কের মাধ্যমে। এই আশঙ্কাটা আমরা উড়িয়ে দিই না, কিন্তু এর জন্য আমরা ভীত নই, মোটেও ভীত নই। আপনারা জানেন গতকালও শহরে বেশ বড়সড় ছিল, উদ্যোগ ছিল যে একটা এই যারা পরাজিত ফ্যাসিস্ট শক্তি তারা একটা শক্তি প্রদর্শন করতে চেয়েছিল। তা আমরা চেষ্টা করেছি আইনানুগভাবে তাদেরকে প্রতিরোধ করতে, দমন করতে। আমরা সেটাই করেছি। বাংলাদেশে জঙ্গিবাদী কোনো গোষ্ঠী সক্রিয় নেই বলে দাবি করেছেন অ্যান্টি টেররিজম ইউনিট এটিইউর নবনিযুক্ত প্রধান অতিরিক্ত আইজিপি রেজাউল করিম। দুপুরে বাড়িধারায় এটিইউর হেডকোয়ার্টারে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময়ে এ দাবি করেন তিনি। এটিইউ প্রধান বলেন, দেশের অধিকাংশ মানুষ উগ্রবাদ সন্ত্রাসবাদে বিশ্বাসী না, তবুও কেউ ষড়যন্ত্রের শিকার হয়ে যেন উগ্রবাদী হতে না পারে সেজন্য কাজ করবেন তারা। এ সময় জঙ্গি মামলায় জেল পলাতক আসামিদের কার্যক্রম নজরদারি করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান রেজাউল করিম। বাংলাদেশ শান্তির দেশ এবং সম্প্রীতির দেশ, আগেই যেটা বলছি, এইখানে এই জঙ্গিবাদ উগ্রবাদের কোনো স্থান নাই এবং আমরা এখানে কোথাও এরকম আমরা সোফার আমরা যত স্টাডি করে দেখছি এরকম কোনো ঘটনা আমরা মনে করি না যে এখানে কোনো রকমের মানুষ কাজ করছে। তারপরেও আমরা সতর্ক আছি যাতে করে কোথাও কোনো রকমের এরকম ঘটনার উদ্ভব ঘটতে না পারে। 7 বছর পর অনুষ্ঠিত হল সাভারের গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গোকসু নির্বাচন। সকাল 9টা থেকে 19টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল 3টে পর্যন্ত। ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই নির্বাচনে 11টি পদে বিপরীতে লড়ছেন 63 জন প্রার্থী, তবে প্রার্থীদের কোনো প্যানেল নেই। ভোটার 4761 জন। এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনীর 350 সদস্য। স্বচ্ছতা নিশ্চিতে ভোট কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। বড় পর্দায় সরাসরি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করছে শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার শুরু করেছেন প্রার্থীরা। সকাল থেকে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে প্রচার চালান তারা। ছাত্রদল প্যানেল, সমাজবিজ্ঞান অনুষদ এবং ছাত্র শিবির, সম্প্রীতির শিক্ষার্থী জোট, ব্যবসায়ী প্রশাসন অনুষদে প্রচার চালায়। এ সময় তারা ভোটারদের কাছে ভোট চান, সেই সাথে ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়ে মতামত নেন। এর আগে চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 415 জনের প্রার্থী তালিকা চূড়ান্ত আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন। এরই মধ্যে খসড়া ব্যালট নাম্বারও প্রকাশ করেছে কমিশন। দুপুরে চবি সিনেট কক্ষে নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিকল্পনা নিয়ে বিভিন্ন বাহিনী ও প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের আশ্বাসে 5 দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহাল এবং সহ উপাচার্য, প্রক্টর সহ শিক্ষক কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 21 সেপ্টেম্বর থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি শুরু করে। 22 সেপ্টেম্বর রাকসু নির্বাচন ইস্যুতে জামাতপন্থী শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করে। এরপর 7 দিনের সময় বেঁধে দিয়ে 24 সেপ্টেম্বর কর্মবিরতি প্রত্যাহার করে কর্মকর্তা কর্মচারীরা। এর একদিন পর আজ বিকেলে প্রশাসনের আশ্বাসে বিএনপিপন্থী শিক্ষকরাও কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। এদিকে পূজার পর 16 অক্টোবর রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করার পর থেকেই ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা, ফলে শিক্ষার্থী শূন্য হয়ে যাচ্ছে ক্যাম্পাস। কাউন্সিলরশিপ নিয়ে ভুতুড়ে আপত্তির পরদিন বিসিবিতে শুনানিতে উপস্থিত হয়েছেন তামিম ইকবাল, যেখানে কাউন্সিলরশিপ না পাওয়া 15টি ক্লাব নিয়ে কমিশনের সঙ্গে কথা বলেছেন। সেই সঙ্গে বিসিবি নির্বাচন নিয়ে কোনো পক্ষকে নোংরামি না করার আহ্বান জানান তামিম। নিজের কাউন্সিলরশিপ নিয়ে আসা অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তামিম সাংবাদিকদের জানান, নির্বাচন নিয়ে যা হচ্ছে তা হতাশাজনক। ক্রিকেটের স্বার্থে এসব নোংরামি থেকে সবাইকে দূরে থাকারও আহ্বান জানান তিনি। আমি ফেয়ারলেস ভাবে তো চেষ্টা করছি, প্রেশার আমার উপরে অনেক আছে। আমি যেটা বললাম, কালকে আমার কাউন্সিলরশিপও ক্যান্সেল হয়ে যেতে পারে, কোর্টে রিটও হয়ে যেতে পারে, কোর্টে কেস হয়ে যেতে পারে। এখন কেন হবে এটা আপনারা খুব ভালো করে বুঝুন। আমার হাম্বল রিকোয়েস্ট যে এই জিনিসগুলো আপনারা করেন না,
অনেস্ট ওয়েতে ইলেকশনটা করেন, ফেয়ার ওয়েতে ইলেকশন করেন, ইলেকশন করে আগে যান। আরেকটা এক্সাম্পল দিলাম, কালকের বিষয় আমার বিষয়টা আপনারা জেনেছেন, যে আমার নামে কমপ্লেন করছে সেই বিভিন্ন জায়গায় বলে যাচ্ছে আমি করিনি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।